এলাকার মানুষের একটা কথাই যেটা যে আমি আপনারা ভোট দিচ্ছেন, আপনার জন্য আমি কাজ করব। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনারা যে বাধাটা আছে আমাদের, সেই বাধা থেকে উঠতে গেলে যে কাজটা করণ লাগবে এটা হলো যে মাদক নিয়ে কেউ যদি এলাকায় আসে সরাসরি পুলিশকে জানাই দেন, আমাকেও জানাই দেন, এবং আসুন আমরা সবাই মিলে রায়পুরাকে সবার আগে রায়পুরা গড়ে তুলি, তারপর সবার আগে বাংলাদেশ হবে। ভিন্ন মতে সহমত। দর্শক, ভিন্ন মতে সহমত অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ আমন্ত্রণ। আজকের পর্বে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল। জনাব, প্রথমে যদি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি নির্বাচনের আগের যে কর্মব্যস্ততা পার করেছেন এবং নির্বাচনের পরে প্রায় 2 মাস চলছে, আগের এবং পরের পার্থক্য যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। জি, ধন্যবাদ আপনাকে এবং ভিন্নমতে সহমত সম্মানিত দর্শক শ্রোতাদেরকে। এবং প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আসলে এরকম একটা সুন্দর আয়োজনের জন্যে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের প্রোগ্রাম আপনারা সব জায়গায় করেন, টকশো মানে যুদ্ধ, আর এখানে ভিন্নমতের সহমত একজনকে নিয়ে এসে এটা ওয়ান কাইন্ড অফ, আমি মনে করি যে জনগণের সামনে দাঁড় করানো কি বলেছেন আর কি করছেন, তাই না, এবং আর কি করবেন। তো সেই হিসাবে আমি মনে করি যে নির্বাচনের আগে যেসব কমিটমেন্ট আমরা দিয়েছিলাম, যেসব কথা আমরা বলেছিলাম, সেটার প্রতিফলন এখন নির্বাচনের পরে হচ্ছে কিনা এটা যেমন, আবার যে পরিকল্পনা ছিল নির্বাচন আগে, নির্বাচনের পরে দেখা গেছে তার চেয়ে আরও বেটার পরিকল্পনা হচ্ছে কিনা। জনগণ কিন্তু সেটা জানতে চায়। জনগণের চাওয়া একটাই যে তারা শান্তিতে বসবাস করতে চায় এবং তাদের যে বাস্তবিক যে চাহিদাগুলো, যেগুলো ন্যাচারাল, এগুলো ওনারা চায় সবসময়। যেমন আপনার রাস্তাঘাটের উন্নয়ন চায়, শান্তিতে থাকতে চায়, আইনের শাসন বাস্তবায়ন করতে চায়। অনেক জায়গায় আমি দেখেছি যে জমি জমা নিয়ে ধরেন গত 17 বছরের যে গ্লানি, যে দ্বন্দ্বের গ্লানি একে অপরের সাথে, সেগুলো দেখা গেছে আমাদেরকে 2 মাসে অনেক কিছু সমাধান করা লাগছে। দ্বিতীয়ত, আইনের শাসন বাস্তবায়ন করতে গিয়ে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার আমলে আমরা অনেকটা পুলিশের অ্যাকশনটা খুব একটু কম ছিল, একটু ভালো ছিল না। তারপরে দেখা গেছে যে আমরা দায়িত্ব নেওয়ার পরে গত 2 মাস সামথিং, কিন্তু আমি একটা সিম্পল জরিপ আপনাকে দিই। আমার নরসিংদী রায়পুরা কিন্তু 8টা ইউনিয়ন চরাঞ্চল, 8টা ইউনিয়নে মেঘনা ব্রহ্মপুত্র নদ যেটা এসেছে মেঘনা হয়ে কিন্তু আমার এলাকা উপর দিয়ে গেছে, সেখানে কিন্তু 8টা ইউনিয়ন, সেখানে কিন্তু ট্যাটা যুদ্ধ হয় রেগুলার, যেটা আপনারা দেখেন খবরে। এবং আওয়ামী লীগের আমলে 15.5 বছরে 49টা লাশ গেছে মারামারি করে। অন্তর্বর্তী সরকার আমলে 19 জন, 18 মাসে 19 জন। আর আমরা ক্ষমতা নেওয়ার পরে এই 2.5 মাসে আলহামদুলিল্লাহ একটা ঝগড়াও হয়নি, একটা লাশও যায়নি। তার বার্তা একটাই, যে ঝগড়া করবে তাকে এলাকা ছাড়া করতে হবে। কেউ কেউ আপনাদেরকে বলে যে ওই অঞ্চলে আসলে ঐতিহ্য তাদের মারামারি যুদ্ধটা। সে ঐতিহ্য যারা করে, যারা বলে, আসলে আমি ঠিক ঐতিহ্য মনে করি না, ট্যাটা যুদ্ধকে ঐতিহ্য মনে করি না। ট্যাটারা মেনলি ছিল যে মাছ মারার জন্য, ট্যাটা দিয়ে ওরা মাছ মারতো, বড় বড় মাছ, এগুলোকে শলা দিয়ে ঘা দিয়ে 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 মাছগুলো ধরে। ওই ট্যাটা চলে গেছে শেষ পর্যন্ত মানুষকে মানুষ মারার জন্য। এটা ঐতিহ্য, সেই দিক দিয়ে ঐতিহ্য মাছ মারার ক্ষেত্রে। তো আমি মনে করি যে এখান থেকে আমরা বেরিয়ে এসেছি, ট্যাটা থেকে চলে গেছে বন্দুকে, এবং সেখান থেকে বেরিয়ে আসতে গেলে সুশাসন ছাড়া হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন এটা দুর্গম এলাকা, এখানে সুশাসন দিতে গেলে কঠিন হতে হবে, অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের অন্বেষণে। এবং এখানে আমি মনে করি যদি আমি সৎ না থাকি তাহলে আমার চারপাশের লোকজন সৎ থাকবে না। আমি আসলে মনে করি প্রত্যেকটা কনস্টিটিউশনের এমপিদেরকে সেরকম ভূমিকা পালন করা উচিত। 300 আসন যদি একসাথে ভালো হয়, একসাথে সুন্দর হয়, একসাথে সুশাসন হয় এবং একসাথে উন্নয়ন হয়, তাহলে আপনার সবার আগে বাংলাদেশ পারবেন। আপনি তো ক্যাটা যুদ্ধ নিয়ে পরিচয় করায় দিলেন আপনার আসনটিকে। আমি যদি ইতিবাচকভাবে আপনার আসনকে যদি জানতে চাই আমাদের দর্শকের মাধ্যমে, আপনি কি বলবেন, কি দিয়ে শুরু করবেন, কোন লাইন থেকে, যে আপনার আসনটি মানুষ এইভাবে জানুক? হ্যাঁ, আমার আসনে আপনি জানেন গত 32 বছর ধরে খেয়াঘাটের, মেঘনা ঘাটের যে ইজারা হতো, সবচেয়ে বেশি বিড়ম্বনা ছিল যে আপনি 5 টাকার ছিল নৌকার সহ টেন্ডার ইজারা, কিন্তু নৌকার মাঝিরা নিত 10 টাকা, আবার চাঁদাবাজরা নিত 5 টাকা এক্সট্রা।
নৌকা খেয়া পারাপারে এখানে প্রায় 200 নৌকা আসা যাওয়া করে প্রতিদিন। তা সেইখানে দেখা গেছে যে মানুষের যে একটা কষ্ট ছিল যে মানুষ এই টাকা পয়সাগুলো মানুষে ৳৫ না দিতে পারলেও মানুষকে অপমান করা হতো। এই যে একটা পরিস্থিতি, এটা যে একটা কোন সময়ের বিড়ম্বনা, কথা এটা আমি বলতেছেন? বন্ধ করে দিয়েছি। টোটালি বন্ধ কোন করে দিয়েছি। সময়ের কথা বলতেছেন? এই সময়ে আমরা ক্ষমতা আসার পরে যেটা ৩২ বছর সম্ভব হয় নাই, সেটা আমি বন্ধ করে দেওয়াতে মানুষ খুব খুশি হয়েছে। দ্বিতীয়ত, টেম্পু স্ট্যান্ডের কোনো চাঁদাবাজি নাই। যদিও এটা ইজারা, কিন্তু ইজারাটা চাঁদাবাজিতে রূপান্তরিত হয়ে যায় তখনই যখন একটা মানুষ একটা সিএনজি আসা যাওয়ার পথে একটা প্যাসেঞ্জার নামানো ওঠানো করলেও তাকে ৳১০ দিতে হয়। তখন এটা চাঁদাবাজিতে রূপান্তরিত হয়। এবং দেখা গেছে যে এটাকে কন্ট্রোল করা যায় না। নরমালি সিএনজিতে আমরা দেখি সিএনজি যদি লাইনে দাঁড়িয়ে থাকে একটা স্ট্যান্ডে তখন ৳১০ দেয়। কিন্তু একটা সিএনজি যখন আসা যাওয়া করে তখন তাকে ৳১০ দিতে হয়। একটা যাতে নামানোর ক্ষেত্রে দাঁড়াতে হয়। তো এই যে একটা অপমান করে না দিলে গাড়িতে দেখো একটা হিট করে। তো এই যে একটা দুর্নাম, সেজন্য আমি টোটাল ড্রাইভারের ভিতরে সমস্ত রকম ইজারা বন্ধ করে দিয়েছি। এগুলো ছাড়াও আপনার এগুলো আসনের মধ্যে যদি আমরা ১০ থেকে ১৫টা সমস্যার কথা জানতে চাই, যেটি আপনি নির্বাচনের আগে অলরেডি আপনার আসনের মানুষের উদ্দেশ্যে বলেছেন। এখন আমাদের সেটে এসে আপনি ১৫টি সমস্যার কথা বলতে পারবেন? হ্যাঁ, এই যে একটা কথা বললাম যে আমাদের ঝগড়া হতো যেটা রেগুলার। হুম। দ্বিতীয়ত, আমরা ক্ষমতা আসার আগে চরাঞ্চল কিন্তু বালু সমৃদ্ধ। কোটি, কোটি টাকা বালু উত্তোলন করত সন্ত্রাসীরা। যে বালু উত্তোলন করে কিন্তু তারা এই টাকা পয়সা বিভিন্ন খাতে ব্যয় করত। এটা কিন্তু টোটালি বন্ধ করে দিয়েছি আমরা। টোটালি নো টেন্ডার। কোনো বালু উত্তোলন হবে না। যদি বালু ব্যবহার করতে হয়, এই বালু আমরা ব্যবহার করব আমার এলাকার উন্নয়নের জন্য। কেউ এটা নিয়ে ব্যবসা-বাণিজ্য করবে আর অপর পক্ষ ঝগড়া করবে, নো। এটাও বন্ধ করে দিয়েছি এবং এটাও আমরা সফল হয়েছি। তো ৩ টা জিনিস আমরা আপনাকে বললাম যে টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ, ইজারা বন্ধ, তারপর আমরা ঝগড়া বন্ধ, তারপর বালু উত্তোলন বন্ধ। যেগুলো কিনা দুর্নাম এবং ঝগড়ার একটা ক্ষেত্র বলা চলে। তো এই জিনিসগুলো আমাদেরকে অনেক প্রশংসা পেতে হয়েছে মানুষের কাছে, আমরা পাচ্ছি এবং এটা আপনারা খবর নিতে পারেন। তা দীর্ঘদিন ধরে কিন্তু এই জিনিসগুলো চলে আসছিল। এই যে ৪ টা জিনিস আপনাকে বললাম, তার পরবর্তী আপনি আসেন এলাকার উন্নয়নের জন্য যেসব পরিকল্পনা হাতে নেওয়া। যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনার শিষ্যনে কিন্তু নির্বাচিত হওয়ার পরে উনি কিন্তু আমাদের মুর্শিদাবাদ রায়পুরার মির্জানগর ইউনিয়নের হাটুমুখা গ্রামে গিয়েছিলেন খাল খননে। আমি ছিলাম, আমি ছোট্ট একজন সমর্থক হিসেবে আমি সেদিন ছিলাম। তো উনি অ্যা আমাদের এই রেল লাইনের পাশ দিয়ে নরসিংদী থেকে ভৈরব পর্যন্ত একটা রাস্তা নির্মাণ করবেন ঘোষণা দিয়েছিলেন। এবং সেটা আমাদের রেলগেট রায়পুরা পর্যন্ত এসেছে এবং ভৈরব পর্যন্ত নিলে কিন্তু মানুষের ব্যবসা প্রসার হবে, এই এলাকাটা উন্নয়ন হবে। তো আমরা এটা করার জন্য পদক্ষেপ নিচ্ছি এবং সরকারের কাছে চাপ সৃষ্টি করছি। অনতিবিলম্বে এটা হয়ে যাবে। এটা কিন্তু একটা বিরাট অর্জন হবে আমাদের। আবার আমরা যদি ঢাকা সিলেট হাইওয়ে থেকে 4 লেন, এখানে 2 লেন আছে। আমরা যদি 4 লেন বা 6 লেন নিয়ে আমরা মেঘনার উপর যে ব্রিজ আছে সেটা কমপ্লিট করে যদি আমরা নবীনগর দিয়ে কুমিল্লা নিয়ে যে হাইওয়েতে কানেক্ট করতে পারি। আপনারা লক্ষ্য করুন যেসব ট্রাক আবার ঢাকা শহর দিয়ে যায়, ভালুকা, গাজীপুর সব ওই রোডে যাবে। তাহলে ঢাকা শহরে আমার 20% জ্যাম কমে যাবে। এই প্ল্যানটা কেউ কোনোদিন এক্সপ্লোর করেনি। আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি এলাকায় ঘুরি, এলাকায় থাকি বলে ছোটকাল থেকে আমার এলাকার থেকে জন্ম, সেখান থেকে লেখাপড়া। একই স্কুলও আমার এলাকায়, কলেজও এলাকায়, আমার ১৪ গোষ্ঠী এলাকায়। ঠিক আছে? সেজন্যই আমি রিসার্চ করে দেখলাম যে এই রোডটা হলে সবচেয়ে উপকার হয় এবং আমি রোডস অ্যান্ড হাইওয়ে এবং এলজিডিকে নিয়ে এখন পরিকল্পনা করছি এবং ব্রিজটাও প্রায় হয়ে যাবে। এই ব্রিজটা 1.4 কিলোমিটার। অলরেডি ২.৫ মাসের মধ্যেই আপনি হ্যাঁ, হ্যাঁ। প্ল্যানিং গুলা করে এটা ফেলছেন। অলরেডি ডিজাইন আছে। আ আসলে যে আগে তো অনেকেই অনেক কিছু চেষ্টা করেছে কিন্তু করে নাই, ইচ্ছা থাকে না, ইচ্ছা ছিল না। আর এখন আমরা যেহেতু নিঃস্বার্থভাবে করছি, আমাদের কোনো চাহিদা নাই। আগে দেখা যায় একটা প্রকল্প করতে গেলে এমপি সাহেব বসে থাকতো, ওনার কত পার্সেন্ট, নাইলে প্রকল্পটা যাইতো না সামনে। কিন্তু আমাদের তো সেই ইচ্ছা নাই। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও উনার মানে তীক্ষ্ণ নজর এবং সুপরিকল্পিত চিন্তা চেতনার মাধ্যমে উনি যেভাবে নিয়ন্ত্রণ করছেন সবকিছু এবং আমাদেরকেও সেভাবে তৈরি করেছেন। সেজন্য আমি মনে করি আমাদের প্রত্যেকটা পরিকল্পনা কিন্তু সফল হতে যাচ্ছে। এবং বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে যে উনি আজকে সরাসরি সবগুলো ফাইল নিজে দেখছেন। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে আজকে তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যকলাপ, কিন্তু আজকের পরিকল্পনা না, এটা কিন্তু ২০ বছর আগের পরিকল্পনা। ১৭ বছর আগে উনি যখন লন্ডনে গিয়ে যখন উনি স্টাডি শুরু করলেন, তখন থেকে ওনার প্ল্যান কিন্তু এগুলো সব। কোথায় কিভাবে করবেন। কৃষি উন্নয়নের কথা বলেন, উনি আরো ২০ বছর আগে থেকে স্টাডি করেছেন। আজকে যে উনি সচিবালয়ে যান ৯ টায়। আমি যদি মিনিস্ট্রিতে যাই,
আমি যে 8:30 যে মন্ত্রীদেরকে পাই, 1 থেকে 2 ঘন্টায় 4-5টা মিনিস্ট্রি ভিজিট করে আমার পরিকল্পনা, আমার ফাইলগুলো দিয়ে আমি কাজ করে আমি অবশ্যই চলে আসতে পারি। অথচ আগে কিন্তু এটা ছিল না। আগে সরকার আমলে দেখা যেত কি, আপনি যাইবেন এই 11টায়, মন্ত্রী আসবে 12টায়, তারপরে 1-2 ঘন্টায় কিন্তু সারাদিন শেষ। এটা কেন সম্ভব হলো? এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি সচিবালয়ে অফিস করেন বলে সম্ভব হয়েছে এটা। তার মানে কি উনার এই চিন্তা চেতনা কিন্তু আজকাল না, এটা ওই কেস স্টাডি করে উনি আগে থেকে বুঝতে পেরেছেন যে আমাকে ওই সমস্যার ভিতরে ঢুকতে হবে। ওই সমস্ত সমস্যার পাহাড় হলো সচিবালয়। ঢুকে গেছেন সেখানে। সেখান থেকে সমস্যাগুলো আস্তে আস্তে কাটায় উঠছেন। আর ওনার দেখাতে কিন্তু সবাই কাজ করছে। আমরাও সুযোগ পাচ্ছি। আপনি দেখেন ট্রাফিক জ্যামের কথা বলেন। উনি যদি আগে দেখতাম কি একজন প্রাইম মিনিস্টার যাইতেন, সবাই রাস্তা দাঁড়ায় থাকতো আর প্রাইম মিনিস্টার নিজে একা যাইতেন, তার গাড়ি বহর। আর এখন কি হচ্ছে, প্রাইম মিনিস্টার বেরোবেন, সমস্ত ট্রাফিক জ্যামের যে পয়েন্টগুলো আছে, ট্রাফিক পয়েন্টগুলো সতর্ক, প্রাইম মিনিস্টার গাড়ি বেরোচ্ছে। তার মানে কি উনি তো একা যাবেন না, ট্রাফিক সিগন্যাল মেনে যাচ্ছেন বিধায় নিয়ম মতো হচ্ছে। তাতে করে এই লাইনে যারা আছে সবাই উপকৃত হচ্ছে কিন্তু। এবং দীর্ঘদিন উনি যেখানে আসলে ছিলেন সেখানের ওই পরিবেশটা আমাদের কাছে নিয়ে রাইট। এসেছেন একটা সম্ভবত। জিনিস সত্য, আপনাকে হয় মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে কাজ করতে হবে বিদেশের কোম্পানিতে কিছু শেখার জন্য, তাহলে বিদেশে যেতে হবে কিছু শেখার জন্য। যেমন আমার বাবা ইঞ্জিনিয়ারিং পাশ করার পর বলছিল, তুমি সরকারি চাকরি করবা, ঘুষ খাওয়া, বরঞ্চ বিদেশ যাও, অভিজ্ঞতা নিয়ে আসো, ব্যবসা করো, অনেক ভালো হবে। আমি সেটাই করেছিলাম। সেই যে আমি মালয়েশিয়া চলে গেছিলাম, 6 বছর মালয়েশিয়া চাকরি করেছি, অভিজ্ঞতা নিয়ে এসেছি। হয়তো টাকা বেশি আনতে পারিনি, কিন্তু অভিজ্ঞতা যেটা নিয়ে এসেছি, সেটার জন্য আজকে আমি ওয়াটসন গ্রুপকে আজকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। এবং উনি বিদেশে থেকে যেভাবে ওনার চিন্তা চেতনাকে চেঞ্জ করেছেন, হয়তো আগে তো এক ধরনের ছিল, কিন্তু লন্ডনের মতো জায়গা থেকে উনি যে শৃঙ্খলা, যে চিন্তা চেতনা নিয়ে আসছেন। যেমন উনি বলেছেন ওইদিন যে একটা ছাত্র গাড়ির জন্য দাঁড়িয়ে থাকে, গাড়ি নিয়ে যায়, গাড়ি নিয়ে আসে, মা বাবা যেতে হয় না। তা আমরা কেন দেশের মধ্যে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করতে পারি না? কেন বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার ড্রেস, ব্যাগ, জুতো সবকিছু দিয়ে তাদেরকে পরিপূর্ণ করে দেয়, উৎসাহিত করে, মা-বাবাকে উৎসাহিত করে আমরা ভবিষ্যৎ প্রজন্ম করতে পারি না কেন? আমরা নতুন করে স্পোর্টস শুরু হয়েছে না? দেখেন নতুনত্ব, সবই কিন্তু নতুনত্ব আসতেছে। আপনার ফুটবলের বিশ্বকাপে আপনার ঢুকতে হবে আপনাকে। এটা কিন্তু ছোটকাল থেকে আপনাকে তৈরি করতে হবে সে প্লেয়ার। উনার চিন্তা কিন্তু খুদে ফুটবলার বের করা। শিখরে চলে গেছেন। শিখরে চলে গেছেন হুম। এবং প্রাইমারি স্কুলে কিন্তু ফুটবলের সেই কম্পিটিশন শুরু হয়ে গেছে অলরেডি। আমার নরসিংদী রায়পুরা, আলহামদুলিল্লাহ নরসিংদী জেলার মধ্যে ওরা ফাইনালে চলে আসছে, গতকাল আমি খবর পেলাম প্রাইমারি স্কুল কম্পিটিশনে। তো এটা তো হচ্ছে উনার তো জাস্ট একটা ইঙ্গিত, ওনার একটা ডিরেকশন। কারণ ওনার চিন্তা চেতনা থেকে এগুলো আসছে দেশকে চেঞ্জ করার জন্য। উনি যে বলছেন, করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ। তো সেই বাংলাদেশ করতে গেলে তো এভাবে আমাদেরকে প্রত্যেকে এলাকায় হাত দিতে হবে। এবং সেক্ষেত্রে আপনার রায়পুরা থেকে শুরু করতে হবে, সবার আগে রাইট। রায়পুরা। আপনি সবার বলবেন। আগে রায়পুরা। এজন্য আমি আমার স্লোগান দিই, সবার আগে রায়পুরা। তারপরে সবার আগে বাংলাদেশ। কারণ ৩০০টা আসন যদি আপনি সবার আগে যার আসন করতে পারেন, তাহলে দেখেন সবার আগে বাংলাদেশ হবে। আর আমি সবার আগে রায়পুরা করতে গেলে আমাকে দেখতে হচ্ছে আমার ইউনিয়নকে, দেখতে হচ্ছে আমার ওয়ার্ডকে, দেখতে হচ্ছে আমাকে গ্রামকে, দেখতে হচ্ছে গিয়ে আমার ওই বাড়ির মানুষটাকে সে শান্তিতে আছে কিনা। তাহলে প্রত্যেকটা বাড়ি যদি আমি সবার আগে চিন্তা করি এবং স্বাবলম্বী করি, বেকারত্ব মোচন করি, তার ভবিষ্যতে আয়ের পথ ব্যবস্থা করি, এমপ্লয়মেন্ট সৃষ্টি করি, তাহলে দেখা যাবে যে আমার ওই গ্রামটাই সুন্দর হয়ে যাবে। প্রত্যেকটা পরিবার সুন্দর হলে প্রত্যেকটা গ্রাম সুন্দর হবে, তাতে প্রত্যেকটা ইউনিয়ন সুন্দর হবে, প্রত্যেকটা থানা সুন্দর হবে, তাহলে সবার আগে বাংলাদেশ হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ আসলে আপনাদের ৩০০ আসনের সংসদ সদস্যদের উপরে নির্ভর করছে। কারণ প্রত্যেকেই যদি তার অঞ্চলকে সবার আগে নিয়ে নেয়, তবেই সবার আগে বাংলাদেশ হয়ে যাচ্ছে। মাননীয় সংসদ সদস্য, আপনার আসনের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? আমার আসনের প্রধান প্রতিনিধি ছিল জামাতের ১১ দলীয় জোটের একজন প্রার্থী। আমি যদি সেই প্রার্থীর সম্পর্কে ৩টি ইতিবাচক গুণ যদি আপনার কাছ থেকে জানতে চাই, না, উনি যেটি আপনি স্বীকার উনি করেন। মাওলানা তাজুল ইসলাম সাহেব। উনি ভালো মানুষ। উনি ভালো মানুষ। যদিও উনার চাইতে আমি প্রায় ৫৪,৭৬০ ভোট বেশি পেয়েছি। উনারা ১১ দলীয় জোটের একজন প্রার্থী। তো উনি একজন মাওলানা। উনি সৌদিতে রোজার মাসে উনি ইমামতি করেন। পাশাপাশি বিদেশে বেশিরভাগ উনি ওয়াজ-টোয়াজ করেন। দেশেও ওয়াজ করেন। এমন একজন ভালো মানুষ। সেই হিসাবে আমি মনে করি উনার কৃতকর্মও ভালো। সব দিক দিয়ে ভালো উনি। খারাপ কিছু না। আমার সাথেও ভালো সম্পর্ক। তো
আমার যে চিন্তা চেতনা, আমার যে লেগে থাকা দলের সাথে, ধরেন আমি ৭৬ সনের হানা ভোটের ইলেকশনও করেছি বাবার সাথে। আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উত্তরসূরি হয়েছেন বিএনপি ও জিয়াউর রহমানের রাজনীতির জন্মলগ্ন থেকে। ৭৬ এর সেই হানা ভোট দিয়ে উনি যেভাবে এগিয়ে এসেছেন তখন থেকে, ওনার সেই নির্বাচনে আমার বাবা যেভাবে রাজনীতি করেছেন, একটা ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তারপর আস্তে, আস্তে উনি উপজেলা রাজনীতিটাকে প্রতিষ্ঠা করেছেন। আমার বড় মেজবাউদ্দিন কাজল উনিও রাজনীতি করেছেন, এই ছাত্রদল করেছেন। আমার পুরো পরিবার বংশধর সব ম্যাক্সিমামই এই বিএনপির সাথে জড়িত। তো ছোটকাল থেকে গড়ে আসছি তো। আর আমাদের একটা জিনিস আছে যে হিউম্যানিটি, অনেস্টি অ্যান্ড লাভ অ্যান্ড অ্যাফেকশন দিয়ে যেভাবে মানুষকে গড়ে তোলা, মানুষের পাশে থাকা, এটা আমার পরিবার, আমার গোষ্ঠী দীর্ঘদিন ধরে আছে। এইজন্য পরিবারগতভাবে বা ব্যক্তি ইমেজে আমার একটা আলাদা একটা আছে, জনপ্রিয়তা আছে যে একটা ভালো মানুষ হিসাবে। এটা আমি গর্ব করি সবসময়। কারণ আমরা 100% অনেস্টি নিয়ে কাজ করি এবং আমি মনে করি হাজার কোটি টাকা দিয়েও আমাকে কিনতে পারবে না। অসত্য বা অসৎ কাজের সাথে আমি কখনো কম্প্রোমাইজ করি না, করব না। আর কাউকে অসৎ কাজ করতে আমি দেব না, সহযোগিতা করব না। আমার দলের সবাই জানে। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কেউ এসে উপজেলা বা থানা লেভেলে কোথাও ডিস্টার্ব করতে পারে নাই। এবং আমরা ক্ষমতায় আসার পরে, ক্ষমতা নেওয়ার পরে আমাকে ওসি সাহেব বললেন যে, "স্যার, কেউ তো এখন আর থানায়ও আসে না, উপজেলায়ও আসে না। কেউ একটু উচ্চবাক্য করবে, বলবে যে এটা দিতে হবে। নো, এভরিথিং এমপি সাহেব জানেন, উনি ডিরেকশন দিবেন। আমি সেভাবে ডিরেকশন দিয়ে যাচ্ছি এবং সবার জন্য উন্মুক্ত। এখানে কোনো আমার দলের লোকের যে বেনিফিট পাবে তা না। সবার জন্য উন্মুক্ত। কারণ আমাকে তো সবাই ভোট দিয়েছে। আমি প্রায় ১ লক্ষ ভোট বেশি পেয়েছি কিভাবে? আর শুধু আমার বিএনপি ভোট না তো এটা। এটা তো আমার হিন্দু মা-বোনেরাও মানে গণহারে ভোট দিয়েছে, হিন্দু মা-বোনেরা ভোট দিয়েছে। এটা ৪৮,০০০ প্রায় ভোট। এর মধ্যে ৪০,০০০ মনে হয় হিন্দু মা-বোনেরা দিয়েছে। তার মানে থানায় আসলে কোনো সদস্য বা কোনো সেবা প্রার্থী না যাওয়া মানে আপনি আদর্শ অঞ্চল হিসাবে গড়ে তোলার একটা চিন্তাভাবনার মধ্যে আছেন। মাননীয় সংসদ সদস্য, আমরা আরেকবার ফেরত যাই, পেছনে ফেরত যাই। আপনার অঞ্চলে আসনের যে প্রধান প্রতিদ্বন্দ্বীর কথা বললেন, তিনি যে কমিটমেন্ট গুলা দিয়েছেন এবং আপনি যে কমিটমেন্ট গুলা দিয়েছিলেন নির্বাচনের আগে, তার কমিটমেন্টের কাছ থেকে আপনি কোনো কিছু কি অ্যাকসেপ্ট করেছেন কিনা বা যেটার আপনি কাজ করতে চাচ্ছেন কিনা নির্বাচনের পরে? না, উনার এই দিক দিয়ে উনার একটু নেগেটিভ আছে। কারণ উনি বেসিক্যালি আমি ইঞ্জিনিয়ার, আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমি ইন্ডাস্ট্রি করেছি। আমার অভিজ্ঞতাটা বিদেশের অভিজ্ঞতা। সেই হিসেবে আমার অভিজ্ঞতার লেভেল থেকে উনার এদিক দিয়ে উনি দুর্বল। যেমন আমার চিন্তা চেতনার মধ্যে আছে যে প্রতিটা ইউনিয়নে আমি একটা করে ইন্ডাস্ট্রি করব। আমি করি, ওয়েদার অন্যকে দিয়ে করাই। তাহলে আমি যদি ৫ থেকে ১০,০০০ লোকের কর্মসংস্থান প্রতি ইউনিয়নে করতে পারি, তাহলে এই ইউনিয়নের মেয়েরা চাকরি করবে এই ইউনিয়নে। এই ইউনিয়নের ছেলেরা চাকরি করবে এখানে। তাকে আর অন্য জায়গায় যেতে হয় না। তাহলে আমার ট্রান্সপোর্ট কস্ট কমবে, ট্রান্সপোর্ট টাইম কমবে। একটা মেয়ে কিন্তু ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যেতে পারে না বা জেলা সদরে গিয়েও চাকরি করতে পারে না। বিধায় সে শিক্ষিত হওয়ার পরেও তার কিন্তু চাকরি করতে দেয় না পুরুষরা। এখন আমার প্ল্যান ছিল যে আমি প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ইন্ডাস্ট্রি করব। ইতিমধ্যে আমার ২০১২ তে আমি কিন্তু একটা ইন্ডাস্ট্রি করেছি আমার নিজ ইউনিয়নে, নিজ বাড়ির কাছে। আমার ওই ইউনিয়ন লোকেরা চাকরি করে। এটা একটা এক্সাম্পল অলরেডি সৃষ্টি করেছি আমি। ওই ইউনিয়নের লোকেরা চাকরি করে, ইউনিয়ন বাইরে কেউ না। তার মানে অঞ্চল ভিত্তিক উন্নয়নের দিকে রাইট, আপনি অঞ্চল ভিত্তিক করার জন্য প্রত্যেকটা ইউনিয়নে অনেকের কথা আছে যে অনেকে বড়, বড় ইন্ডাস্ট্রি আমাকে বলেছিল যে, "হ্যাঁ, করছো তুমি তোমার বাড়িতে গিয়ে দেখবা, ঘুম থেকে উঠে দেখবা গেটের সামনে এসে মিছিল করছে।" নো ওয়ে। আমার ফ্যাক্টরিতে ঢোকার পর আমিও একজন কর্মচারী, আমার ভাইও একটা কর্মচারী। প্রত্যেকে আমরা কর্মচারী। এখানে কোনো পলিটিক্যাল কোনো ডিসকাশনই নেই। রুলস এন্ড রেগুলেশনে চলবা। ছুটি চাইবা? তুমি কালকে ছুটি চাও? লিখিত দিয়ে ছুটি নিয়ে যাও। হ্যাঁ, 10% শ্রমিক বেশি রাখতে হয়। কারণ ধান কাটা শুরু হইলে বাড়ি ধান কাটা শুরু করে সবাই। তখন শ্রমিক পাওয়া যায় না। এজন্য আমরা ওই স্টাইলেই যাই। এখন সিচুয়েশন বুঝে কাজ করতে হয়। এই প্ল্যানিংটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ একটা লোক চাকরি করতে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে তাকে যে বাড়িতে থাকতে হয়, সে বাসা ভাড়া দিয়ে সে বেতন তার কিছু হয় না। আর সে যদি এই চাকরিটা করে এলাকায়, তাহলে এই টাকার 90% টাকা সেভ করতে পারে সে। কারণ বাড়িতে চাকরির পরে বাড়ি থেকে সময় দিতে পারছে সে। সে অপশনাল অনেক কাজ করতে পারতেছে। পরিবারের বাবা-মার সম্পদগুলো দেখাশোনা করতে পারছে। তো এই ট্রেন্ডটা আমি চেঞ্জ করছি। আমি এটাকে কামব্যাক ভিলেজ। আপনার আসলের প্রধান জীবিকা নির্বাহ আসলে কিসের উপরে করে? পেশাটা কি? আমাদের শিল্প কারখানা কিছু আছে। পাশাপাশি আছে আপনার কৃষি নির্ভর, টোটালি কৃষি নির্ভর।
তো এখানকার লোকজন বেশিরভাগই ঢাকায় এমন দেশে বিভিন্ন জায়গায় চাকরি করে। আমাদের এখানে সরকারি কর্মকর্তা প্রচুর আছেন আমাদের এলাকার। আমাদের এখানে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার বলেন, অ্যাডভোকেটের অনেক উচ্চশিক্ষিত লোকজন যারা বিভিন্ন জায়গায় চাকরি করে। এক কথা বলতে গেলে আগে আমরা দেখতাম যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ১ জন ২ জন থাকতো। এখন দেখা যাচ্ছে ৪-৫০০ স্টুডেন্টই ঢাকা ইউনিভার্সিটিতে ভরাট করে আমার এলাকা থেকে। কারণ রায়পুরার। হ্যাঁ, আর আমাদের রায়পুরা সবচেয়ে নরসিংদীর সবচেয়ে বেশি হলো কি সকালে ট্রেনে আসে, বিকেলে ট্রেনে চলে যায়। এরা সকালে ট্রেনে ধরুন তিতাসে আসে ৭টার ট্রেনে এসে ৯টায় অফিস করে। আবার বিকেলে দেখা যায় ৫টার পরে ৬টায় ট্রেনে চলে যায়। তার মানে যোগাযোগ ব্যবস্থাটা অনেক হ্যাঁ, গুরুত্বপূর্ণ। এবং আমরা আর সেই জায়গা থেকে যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার আসলের ভৌগোলিক অবস্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনা আর কি দেখতে পাচ্ছেন আপনি জাতীয় হ্যাঁ, পর্যায়ে? এখানে একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। যেটা আমার নির্বাচনী ইশতেহারও আছে এটা। আমাদের ৬টা ইউনিয়ন টোটালি আপনার নদীর মধ্যে। আমার এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন যেতে স্পিড বোটে গেলেও ৪৫ মিনিট লাগে। তাহলে আপনি বুঝেন নদীর বিস্তৃতি কতটুকু বেড়ে গেছে। ওই প্রত্যেকটা ইউনিয়নকে বেড়িবাঁধ দিয়ে নদী রক্ষা করে ওই প্রত্যেকটা ইউনিয়নে আমি রিসোর্ট করতে চাই। মালদ্বীপের আলোকে। টোটাল আরেকটা মালদ্বীপ করতে পারবো আমি এখানে। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন যে চতুর্দিকে পানি। মধ্যে যদি আমরা ৮টা-১০টা রিসোর্ট থাকে, আমরা ওখানে ইন্ডাস্ট্রি দেব না। এটা আমার প্ল্যানিং। ইন্ডাস্ট্রি অন্য এলাকায়। যেহেতু নদী বেষ্টিত, আমি যদি এখানে রিসোর্ট করি, তাহলে ঢাকা থেকে যেতে লাগবে আমার ৪৫ মিনিট লাগবে। ৪৫-৫০ মিনিট। কারণ আমার যে 6 লেন হয়ে যাচ্ছে। আমি বললাম না আপনাকে যে আমার 6 লেন থেকে আমি ঢাকা থেকে 6 লেন থেকে আমি 6 লেন নিয়ে যাবো মেঘনা ব্রিজ দিয়ে। তাহলে দেখা যায় ওই অঞ্চলটা হয়ে যাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট আপনার কি বলে হাব। ট্যুরিজম এলাকা হয়ে যাবে এবং বিজনেস হাব হয়ে যাবে। কারণ ওই সেন্টার দেখেন কাশপুর, ঢাকার সেন্টার, আপনার এই কুমিল্লা এবং মহেশখালী, এদিকে সিলেট, এদিকে গাজীপুর, টোটাল একটা সেন্টার। এই সব জায়গা থেকে আসতে সময় লাগবে ১ ঘন্টার বেশি না। আর আমরা যদি এখন যে ভালো একটা রিসোর্টে যাই ৩ ঘন্টা সময় লাগে। জ্যামে পড়ে থাকতে হয়। কিন্তু এই হাইওয়েতে গেলে আপনি ৪০ থেকে ৫০ মিনিটে চলে যেতে পারছেন। সেকেন্ডলি আপনি অত্যন্ত সস্তা এবং সুন্দর মনোরম পরিবেশ, চতুর্দিকে পানি। তো এইজন্যই আমাদের বেড়িবাঁধটা খুব ইম্পোর্টেন্ট। সেটা আমরা স্টেপ বাই স্টেপ এখন বেড়িবাঁধগুলো করছি। ৩ টা বেড়িবাঁধ অনুমোদন হয়ে গেছে। একটা শ্রীনগর ইউনিয়নের পরশতলী গ্রামে আমাদের সেই বেড়িবাঁধটা পার্লামেন্টারিতে আছে। আমি মাননীয় মন্ত্রীর সাথে কথা বলেছি। এনি সাহেবের সাথে উনি বলছেন অলরেডি ওটা চলে যাবে, পাশে যাবে। তাহলে আমরা আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ সবগুলো বেড়িবাঁধ দিয়ে নদী বেষ্টিত করে ফেলবো। এই বেড়িবাঁধের চতুর্দিকে যদি আপনি রেস্টুরেন্ট করেন, চতুর্দিকে গাড়ি দিয়ে ঘুরতে পারে, তাহলে ভিতরে আমি রিসোর্ট দিলে প্রত্যেকটা ইউনিয়ন হয়ে যাবে একটা মালদ্বীপের আলোকে একটা ইউনিট। আমি যদি নেতিবাচকদের জায়গা থেকে বলি যে আপনি যেহেতু একজন ইঞ্জিনিয়ার সাহেব, আপনি তো আসলে প্ল্যানিং খুব সহজভাবে করে ফেলতেছেন। এইগুলা বাস্তবায়নে আসলে কোনো বাধা আছে? বা আপনি এই গত ২.৫ মাসের মধ্যে কি এমন কোনো দৃশ্যমান কিছু দেখাইতে পারবেন যেটা আপনি শুরু করেছেন আপনার আসনের মানুষ যেটা হ্যাঁ, দেখবেন? হ্যাঁ, রাইট, সঠিক কথা বলছেন। এইটার জন্য সবচেয়ে বড় বাধা হলো আমার মেঘনা ব্রিজ। কিন্তু মেঘনা ব্রিজ অলরেডি একনেকের ফাইলে ওঠার প্রক্রিয়া আছে। ডিজাইন স্টেজ হয়ে গেছে, সার্ভে হয়ে গেছে, ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে এবং তাদের মাথায় ওইটা ছিল না যে যদি কুমিল্লা কানেকশন হয় তাহলে যে হিউজ রেভিনিউ আর্ন হবে। এই রোডে নবীনগর সহ যত জমি আছে, সস্তা জমি এবং পরিত্যক্ত জমি, টোটালটা কিন্তু উঠে যাবে এবং ইন্ডাস্ট্রিয়াল জোন হয়ে যাবে। তো এই ব্রিজটা করা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ব্রিজটা অনুমোদনের অপেক্ষায় আছে। এটা হয়ে যাবে। এটার জন্য আমরা আমরা অলরেডি সমস্ত রকম সাপোর্টিং সরকারকে দিয়েছি। আগে হয়তো বোঝাতে পারিনি। এখন আমরা বোঝাতে সক্ষম হয়েছি। অতি দ্রুত এটা অনুমোদন হয়ে আসবে। এটা হয়ে গেলে আমাদের রায়পুরার চেহারা চেঞ্জ হয়ে যাবে। এত কিছুর মাঝেও আপনি যেভাবে আসলে কাজ শুরু করছেন, ২ মাসের মধ্যে যেগুলো আপনি কথা বললেন, এত কিছুর মাঝেও আসলে আপনাকে কি ধরনের ভিন্নমত শুনতে হয়? এবং সেই সমস্ত ভিন্নমত থেকে আপনি কোনটাকে সহমত পোষণ করেন কিনা? ভিন্নমত আছে। আ সেই ভিন্নমতগুলো অনেকেই চিন্তা চেতনা যেটা হয় যে, হ্যাঁ, এটা হবে না, ওটা করা যাবে না। কিন্তু ভিন্ন মতটাকে সমত করতে গেলে কিছু উদাহরণ দিতে হবে আপনাকে। লজিক দিতে হবে। যে একটা লজিক আপনাকে আমি যেটা বললাম যে, ঢাকা শহরে যানজট কমে যাবে যদি আমাদের এই ব্রিজ হয়ে কানেকশন হয়ে যায়। তাহলে সরকার যদি চিন্তা করে যে আমার ঢাকা শহরকে যানজট মুক্ত করতে হবে, যে হাজার কাভার্ড ভ্যান, গাড়ি, ট্রাক সব যায় ঢাকা শহর উপর দিয়ে। তা সেটাকে দূরত্ব কমানোর জন্য। এক হলো দূরত্ব কমবে, পেট্রোল খরচ কমবে, ডিজেল খরচ কমবে, টাইম কম হবে, লেবার কমবে। অপরদিকে আমি রেভিনিউ আর্ন করছি ওই রোডে। তার মানে কি এটা একটা বিরাট একটা
আর্নিং সোর্স সরকারের জন্য। হ্যাঁ, কাজেই কেউ কেউ আছে এটা হবে না, করতে পারবেন না, ভিন্নমত দেবেই, কিন্তু ভিন্নতার বিপক্ষে আপনি যখন যৌক্তিক কারণগুলো দেখাবেন তখন কিন্তু এটা সহমত হয়ে যায়। আর সেখানে আপনাদের ভিন্নমতের সহমত এই অনুষ্ঠানটা আমি মনে করি হ্যাঁ, এই যুগের না কয়েক যুগের মধ্যে একটা ব্যতিক্রমী অনুষ্ঠান। এবং টকশো থেকে কথা বলা যায় না, কিন্তু এখানে যে পরিকল্পনা যে কথাগুলো বলা হচ্ছে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারও দেখবেন এবং দেশে অনেক মিনিস্টারও দেখবেন এই প্রোগ্রামগুলো এক সময়। কেন? এখানে কিন্তু সমস্ত পরিকল্পনা তুলে দেওয়া হচ্ছে এবং সম্ভাব্যতা যাচাই করে সম্ভব জিনিসগুলোকে অসম্ভবকে সম্ভব করার জন্য যে যৌক্তিক কারণ, ভিন্নমতকে যৌক্তিক দিয়ে যে যৌক্তিকতা দিয়ে সহমতে নিয়ে আসার যে কারণগুলো, যে বিষয়গুলো, সেটাই এখানে তুলে দেওয়া হচ্ছে। ধন্যবাদ। আমি আপনাকে একটু থামিয়ে দিলাম। কারণ হলো আপনি যে থানা পুলিশের কথা বলছেন, আমরা যদি সেই জায়গা থেকে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি উন্নয়নের কথাও বলছেন। একটি অঞ্চলের উন্নয়নের পেছনে আসলে প্রশাসন এবং আইন শৃঙ্খলার স্বাভাবিক থাকা খুব জরুরি। সেই জায়গা থেকে যদি আপনার কাছে জানতে চাই যে আপনার আসনের প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে সমন্বয়টা আপনি কিভাবে দেখতে পাচ্ছেন বা সমন্বয়টা কিভাবে আপনি ব্রিজ তৈরি করে দিচ্ছেন? সমন্বয়টা অ্যাকচুয়ালি পুলিশকে আমি ফ্রিলি কাজ করতে সুযোগ দিয়েছি। পুলিশ যদি কখনো কোনো অপারেশনে যায়, আপনি অবশ্যই জানেন যে যেহেতু দল ক্ষমতা আছে, এটা ইউনিয়নের সভাপতি বলবে যে ভাই এটা তো ঠিক না অ্যারেস্ট করা। তো পুলিশ যখন আমাকে যৌক্তিক কারণ তুলে দেয়, আমি যে আমার নেতাকে আমি প্রশ্ন করি যে উনি যে যৌক্তিক কারণটা দেখালেন আপনি বলেন ওনারটা ভুল। আর আমি যদি বলি না পুলিশকে, না আমার নেতা যা করছে তা শুনতে হবে, তাহলে আমি পারবো না, পুলিশও পারবে না, কিন্তু আমি সেটা করব না। আমার কথা হলো আমার নেতা যে যৌক্তিক কারণ দেবে পুলিশকে সেটা বোঝাতে হবে যে না ওনার যুক্তিটা সঠিক বা ভুল। মোট কথা সঠিক পথে যাওয়ার যে পরিকল্পনা, যে নির্দেশনা, এটা নেতা হোক আর পুলিশ হোক, এই সঠিক পথে যেতে হবে আইনের শাসনের মাধ্যমে। তাহলে দেখবেন যে নেতাও ঠিক হয়ে গেছে, পুলিশও ঠিক হয়ে গেছে। আরেকটা জিনিস সামনে যে বাধার কথা যেটা বলছিলেন, হ্যাঁ একটা বড় বাধা আছে আমাদের। এই বাধা ছাড়া আর কোনো বাধা আমি বাধা মনে করি না, সেটা হলো মাদক। মাদকটা এমনভাবে ছড়িয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে, এটা বলার মতো না। হুন্ডা নিয়ে নিয়ে রাতের ৮টার পর গ্রামে গ্রামে ঘুরে 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 বিক্রি করে, গাছের তলায় দাঁড়ায় থাকে এই ইয়াবা ট্যাবলেট ছোটো ছোটো পুটলা বেড়ে। তার মানে কি এই পর্যায়ে গেল কিভাবে? সেখান থেকে যে উঠায় নিয়ে আসা অনেক কঠিন। আপনি সব কিছু চেঞ্জ করতে পারেন, বিল্ডিং বানাতে পারেন রাতারাতি, রাস্তাঘাট রাতারাতি করতে পারেন, উন্নয়ন করতে পারেন, কিন্তু অ্যাডিক্টেড একটা পার্সনকে রাতারাতি কখনো আপনি স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসতে পারেন না। কিন্তু তারপরেও এখন আপনি সরকারে, সাধারণ মানুষ তো আসলে এখন আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনাদের দিকে তাকিয়ে থাকবে যে এই মাদক থেকে কিভাবে আপনার আসনকে আসলে মুক্ত করবেন। সেই জন্য নিঃসন্দেহে আপনি সেটা করবেন। মাননীয় সংসদ সদস্য, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আপনি আপনার অঞ্চলের মানুষের উদ্দেশ্যে যদি কোনো বার্তা থাকে, একেবারেই আপনার আঞ্চলিক ভাষায়, শিকড়ের ভাষায় আপনার আসনকে আসলে পরিচিত করিয়ে দিয়ে যদি কিছু বলতে চান, এই ক্যামেরায় একটু বলতে। না, আমি আসলে আমার এলাকার মানুষের বলবো একটা কথাই, যেটা যে আমি আপনারা ভোট দিচ্ছেন, আপনার জন্য আমি কাজ করব। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনারা যে বাধাটা আছে আমাদের, সে বাধা থেকে উঠতে গেলে যে কাজটা গরম লাগবে এটা হলো যে মাদক নিয়ে কেউ যদি এলাকায় আসে সরাসরি পুলিশকে জানাই দেন, আমাকেও জানাই দেন, এবং আসুন আমরা সবাই মিলে রায়পুরাকে সবার আগে রায়পুরা গড়ে তুলি, তারপর সবার আগে বাংলাদেশ হবে।